আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কালা ভুনা রেসিপি বানাবো। আর কালা ভুনাটা কীভাবে রান্না করব সেটা আমরা দেখব। কালা ভুনা রান্না করার জন্য কিন্তু আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। আর আমি গরুর মাংসটা কিন্তু হাড় চর্বি সহ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ মানে বড় এলাচ যেটা সেটা, আর 10টা মতো দিয়ে দেব ছোট এলাচ। ছোট এলাচগুলোর মুখ আমি ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি 10টা ছোট এলাচ দিয়ে দেব। কালা ভুনাটা রান্না করার জন্য কিন্তু প্রচুর মশলার দরকার হয়। এটা কিন্তু আপনি যেভাবে নর্মাল গরুর মাংস রান্না করেন সেটা কিন্তু মোটেও না। কালা ভুনা মানে কিন্তু কালা ভুনাই। আর কালা ভুনা রান্না করতে হলে কিন্তু আপনাকে অনেক মশলা দিতে হবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি, আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, কালা ভুনার যে আলাদা কিছু মশলা দিতে হয় সেইগুলোর জন্যই কিন্তু কালা ভুনার থেকে একটা আলাদা স্মেল আসে, আর এই জন্যই কালা ভুনা। আর নর্মালি আপনি যে মাংসটা রান্না করেন সেভাবেই যে রান্না করে আপনি বলবেন যে একটু ভাজা ভাজা করে বলবেন যে এটা কালা ভুনা, আসলে কিন্তু সেটা না। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে রাখা। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে কালা ভুনাতে কিন্তু প্রচুর পেঁয়াজ প্রয়োজন হয়। পেঁয়াজটা আপনাকে অনেকভাবে দিতে হবে, 3ভাবে দিতে হবে। কিউব করে ফার্স্টে দিতে হবে, তারপর আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তাও দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো। এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। কালা ভুনাতে আপনাকে কাঁচা পেঁয়াজটা দিতে হবে, ভাজা পেঁয়াজটা দিতে হবে, আবার কিন্তু কালা ভুনাটা বাগারেও দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছি যে তেলটা, সেই তেলটা দিয়ে দেব এর মধ্যে 1 কাপ। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। সরিষার তেল দিলেও অনেক মজা হয়, কিন্তু ভাজার মানে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা এটা দিলে কিন্তু স্মেলটা একটু অন্যরকমই আসে। যে কোনো মাংস বলেন যে কোনো কিছুতেই কিন্তু এই বেরেস্তার তেলটা দিলে খুবই মজা হয়। যাই হোক, আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই দিতে পারেন, কিন্তু আমি শুধুই শুকনা মরিচ দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিতে পারেন। এখন আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ দিচ্ছি আমি এখানে 2 চা চামচ। আসলে কালা ভুনার রান্না করাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 3 চা চামচ। আমি দিব জিরার গুঁড়া 1 চা চামচ। আর মনে রাখবেন কালা ভুনা রান্নাতে কিন্তু আমি কোনো পানি দিব না। আমি সব মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি। আর শুধু এই পর্যায়ে মশলা দিচ্ছি এগুলোই কিন্তু শেষ না, পুরো রান্নাটা করতে কিন্তু আমার মাঝে মাঝেই কিন্তু আমি অনেক রকম মশলা দিব। আমি দিয়ে দিলাম এখানে স্টার মশলা। আর এই স্টার মশলা থেকেই কিন্তু যে স্মেলটা আসবে সেটা, আর আমি রাঁধুনি দিব, রাঁধুনি থেকে মানে রাঁধুনি আর স্টার মশলা এই দুইটা থেকে যে স্মেলটা আসবে সেটাই কালা ভুনার আসল একটা স্মেল। আসলে কালা ভুনাটা কিন্তু চিটাগংয়ের খাবার, সবাই হয়তো এটা খেয়েও থাকে না। অনেকে মনে করে যে এই রেস্টুরেন্টে অনেক সময়
ভাজা যে মশলার মানে গরুর মাংসটা খাওয়াই সেটাকেই বলে কালাভুনা। অনেকে আমাকে এটাও বলেছে যে আমি কালাভুনা খেয়েছি, কোথায় খেয়েছি, অমুক হোটেলে বা রেস্টুরেন্টে, কিন্তু আসলে ওটা কিন্তু কালাভুনা না, ওটা ভাজা মাংসটাকে বলে কালাভুনা। আর অনেকেই তো আসল কালাভুনাটা খাননি, যার জন্য ওটাকেই বিশ্বাস করেন যে ওটাই কালাভুনা। এইভাবে বাসায় রান্না করে দেখবেন, আসল কালাভুনার টেস্ট আপনি বুঝবেন। যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে আমি এই মাংসটাকে এখন এই সব মশলার সাথে একসাথে হাত দিয়ে মেখে নেব। আর আপনাকে কিন্তু এই কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে। আপনি চামচ দিয়ে যদি মেখে নেন বা অন্যভাবে যদি মাখানোর চেষ্টা করেন সেটা হবে না, আপনাকে হাত দিয়েই মাখতে হবে এবং খুব সুন্দর করে খুব ভালোভাবে মাংসর মধ্যে যেন সব মশলা ঢুকে যায়, এইভাবে করে আপনাকে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চারিপাশ থেকে মাংসগুলো গুছিয়ে গুছিয়ে আপনাকে সুন্দর করে মশলাটা মাখাতে হবে। একটু সময় নিয়ে আপনাকে এই মাংসটা ধৈর্য ধরে মাখাতে হবে। আর এভাবেই কিন্তু কালাভুনাটা আমার রেডি হয়ে যাবে রান্নার জন্য। বুঝতেই পারছেন আমি কিন্তু কচলে কচলে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু 2 হাত দিয়েও করতে পারেন, তবে আমি 1 হাত দিয়েই করছি। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে কোনোভাবেই 1 ফোঁটাও পানি দিব না। এই পুরো মাংসটা আমি রান্না করব মাংস থেকে যেই পানিটা ছাড়বে সেটা দিয়েই। আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমি বেশ সময় নিয়ে কিন্তু মাংসটা মাখিয়েছি। আমি হাতটা এভাবেই মুছে নিব, কিন্তু আমি এর মধ্যে কোনো পানি দিব না। আমি মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করব। আমি ফার্স্টে মাংসটার চুলার জালটা কিন্তু আমি চুলা জ্বালিয়েছি। আমি চুলার জালটা কিন্তু ফার্স্টে হাই রাখবো। 5 মিনিট মতো আমি চুলার জালটা হাই রাখবো। আমি ঢেকে দিয়ে মাংসটাকে এখন রান্না করব। আর আমি কিছুক্ষণ পরপর কিন্তু মাংসটা একটু নেড়ে দেব। মাংসটা কিন্তু কিছুক্ষণ পরেই মাংস থেকে পানি ছাড়া শুরু করবে। আপনাকে কালাভুনাটা কিন্তু খুব ধৈর্য ধরে রান্না করতে হবে, এটা অনেক সময়ের ব্যাপার। আমি বারবার নেড়ে নেড়ে কিন্তু মাংসটা সেদ্ধ করে নিব আর ঢাকা দিয়ে দিব বারবার। যাই হোক, অনেকেই মনে করেন যে কালাভুনাটা হয়তো ভাজা মাংস বা ঝুরি মাংস যেটা, সেটাই হয়তো বা কালাভুনা। কালাভুনা আসলে সেরকম কিছু না। কালাভুনার রান্নাটা যেরকম আলাদা, কালাভুনার রান্না করতে মশলাগুলোও কিন্তু একটু আলাদা, আর রান্না করার কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটাই কিন্তু আলাদা। কালাভুনাটা যেরকম বাগার দিতে হয়, অবশ্যই কালাভুনাটা বাগার না দিলে পরে কিন্তু আপনি কালাভুনার আসল টেস্ট যেটা পাবেন সেটা পাবেন না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি। আমি রাঁধুনিটা কিন্তু গুঁড়া করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনাকে এটা দিতেই হবে। এটাই আপনার মানে কালাভুনার যে স্মেলটা সেটা চেঞ্জ করে দিবে, মানে কালাভুনার স্মেল নিয়ে আসবে। আর মাংসের যেই টেস্ট সেটা আসলে আপনি যেটা নর্মালি মাংস খেয়ে থাকেন সেরকম টেস্ট আসবে না, এটা কালাভুনার টেস্ট নিয়ে আসবে। আর কালারটাও কিন্তু রাঁধুনির জন্য ওই কালাভুনার কালারটা কিন্তু একটু কালো কালো হয়ে যায়। আর অনেক মশলার কারণেই কালাভুনাটা কালো হয়ে যায়। আর এই জন্যই বলা হয় এটাকে কালাভুনা। কালাভুনা কোনো ভাজা মাংস বা ঝুরি মাংস না। আপনাকে এটা ধৈর্য ধরে সুন্দর করে রান্না করতে হবে কালাভুনা। দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আমি এখন চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম করে দেব।
মিডিয়াম থেকে লো করে দিব যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, যেহেতু এর মধ্যে হাড় চর্বি সব কিছুই আছে, যেন হাড়গুলো সেদ্ধ হয়ে যায় এমনভাবে আমি মাংসটাকে রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া 1 চামচ, আমি এর মধ্যে দিয়ে দিব জয়ত্রী। আমি জয়ত্রীটা গুঁড়ো করে নিইনি, আমি জয়ত্রীটা একটু ভেঙে ভেঙেই দিয়ে দিব। আপনার জয়ফল জয়ত্রীটা কিন্তু ফার্স্টেও দিতে পারেন, কিন্তু আমি ফার্স্টে দিইনি, আমি মাঝেই দিই। রান্নাটার মাংসটা একটু কষানো কষানো হলে তার মাঝে জয়ফল জয়ত্রীটা দিয়ে দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। দেখেন মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই এসেছে। আমি আর একবার আর কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আমার কালা ভুনাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন এটাকে আর একবার নেড়ে দিব। এটাকে কিন্তু অবশ্যই রান্নার সময় একদম লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর তখন মশলা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। বা এটা তো কোনো পোড়া মাংস না বা ভাজা মাংস না, এই জন্য এটাকে খুবই সাবধানে বারবার নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে। আর আপনি এই কালা ভুনাটা কিন্তু পরোটার সাথে, লুচির সাথে বা খিচুড়ির সাথে, গরম গরম সাদা ভাতের সাথেও খেতে পারেন, তবে আমার কাছে সবথেকে বেস্ট লাগে পরোটার সাথে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কালা ভুনাটা কিন্তু আসলে বারবার অনেকবার নাড়তে হয়। বললাম না, এটা আসলে অনেক ধৈর্য ধরে আপনাকে রান্না করতে হবে, অনেক সময় দিতে হবে, অনেক সময় দিয়ে এটাকে রান্না করতে হবে। চুলাটা একদম লো রেখে এটাকে বারবার নেড়ে অনেকবার মশলা দিয়ে, অনেক রকম মশলা দিয়ে এটাকে আপনার শুধু নাড়তেই হবে। যেহেতু এর মধ্যে কোনো পানি দেওয়া হচ্ছে না, এই জন্য আপনাকে বারবার নেড়ে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। আমি এখন মাংসটা নামিয়ে রাখলাম। এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, একটু রসুন কুচি, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এগুলোকে একটু হালকা ভেজে নিব। যেহেতু সরিষার তেল দিয়েছি এই জন্য কিন্তু তেলটার মধ্যে ফেনা হয়ে যাচ্ছে। আপনাকে একটু বুঝে নিতে হবে যে আপনার পেঁয়াজটা আসলে কোন পর্যায়ে ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা কিন্তু অবশ্যই বাগারে দিতেই হবে, তাহলে আপনার মাংস থেকে একটা সুন্দর স্মেল আসবে। আর কালা ভুনাতে আপনাকে অবশ্যই বাগারটা তো দিতেই হবে। আর বুঝতেই পারছেন আমার কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল করে আমি পুরো মাংসটা কিন্তু আমি বাগারের মধ্যে দিয়ে দিব না, আমি কিছু মাংস এর মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, যেন বাগারের যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে ঢুকে যায়। মনে রাখবেন আমি সম্পূর্ণটা মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি না, কারণ আমি এটা কোনো ভাজা মাংস করছি না, এটাকে আমি কালা ভুনা করছি। এই জন্য কালা ভুনার যে স্মেলটা সেটা আনার জন্য আমি জাস্ট বাগারের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম। এখন আমি যেই বাগারের যেই মাংসটা রেখেছিলাম সেটাকে এই পুরো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এর মধ্যে একটু হালকা নেড়ে আমি এটাকে আবার ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো, যেন বাগারের স্মেলটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যায়। এখন আমি এটাকে নেড়ে দিব। এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও পেঁয়াজ, কিউব করে রাখা পেঁয়াজ কুচি।
এই কিউব করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি নাড়ব যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে না যায় আর একটু নরম না হয়ে যায়। আমি এর মধ্যে এখন দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু আপনার দিতে হবে লাস্টে এসে, কিন্তু আপনি রাঁধুনিটা যত দিবেন আপনার মাংসের মধ্যে কালাভুনার স্মেলটা বেশি আসবে, কালাভুনার কালারটা সুন্দর চলে আসবে। আপনারা চাইলে কিন্তু আরও রাঁধুনি দিতে পারেন। আর এই রাঁধুনিটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। আমি দিয়ে দিলাম এখানে একটু ভাজা মশলা, যেমন আমি এখানে নিয়েছি জিরা, এলাচ আর একটু দারচিনি। এটাকে একটু হালকা ভেজে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি, নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়তে হবে, বারবার একটু নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার পেঁয়াজটা একটু লাল লাল না হয়ে যায় আর মাংসের কালারটা কালো না হয়ে যায়। আমার পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমার কালাভুনাটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন কালাভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখনও গরম গরম আছে, এই জন্য কালারটা এতটা বোঝা যাচ্ছে না। যখন এটা আরেকটু ঠান্ডা হয়ে যাবে একদম কালো হয়ে যাবে। যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো, আমার রান্না আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।